কল্পনা করুন তো, আপনি আপনার পুরনো দিনে স্নেক গেমটি খেলছেন। সরল নিষ্পাপ, আপনার শৈশবের নস্টালজিয়া। কিন্তু যদি সেই খেলার মধ্যে লুকিয়ে থাকে এমন একটি মারণাস্ত্র যা দেশের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিকে পঙ্গু করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের সাইবার যুদ্ধের প্রেক্ষাপটে এই কল্পনা আজ কঠোর বাস্তবতা। এই অঞ্চলে, যেখানে ঐতিহ্যগত সামরিক সংঘাতের পাশাপাশি দীর্ঘ ১৫ বছর ধরে এক নীরব অদৃশ্য ডিজিটাল যুদ্ধ চলছে, সেখানে খেলার ছদ্মবেশে ছড়ানো ম্যালওয়্যারই এখন রাষ্ট্রের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর কৌশলটি ব্যবহার করেছে ইরান সংযুক্ত হ্যাকিং গ্রুপ মুডি ওয়াটার। ইন্টেলিজেন্স ও সিকিউরিটি মন্ত্রণালয় এমওআইএস এর সাথে সম্পর্কিত এই গোষ্ঠীটি, যা TA450 বা ম্যাঙ্গো স্যান্ডস্টর্ম নামেও পরিচিত, সম্প্রতি সার্পেন্টেন ডিসেপশন নামে একটি অপারেশন চালায়। তারা একটি ক্লাসিক স্নেক গেম এক্সিকিউটেবল ফাইলের আড়ালে মুডি ভাইপার নামক অত্যন্ত সফিস্টিকেটেড একটি ব্যাকডোর ম্যালওয়্যার লুকিয়ে রাখে। সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত চলমান এই অভিযানে ইসরায়েলের প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, স্থানীয় সরকার, শিক্ষা এবং ম্যানুফ্যাকচারিং খাতগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এবং অন্তত একটি নিশ্চিত আক্রমণ মিশরেও ঘটেছিল। মুডি ওয়াটার এই ক্ষেত্রে কেবল গুপ্তচর বৃত্তি করছে না, তারা একটি বৃহত্তর অপারেশনাল কাঠামোর অংশ হিসেবে কাজ করছে, যেখানে তারা প্রাথমিক প্রবেশাধিকার দালাল বা ইনিশিয়াল অ্যাক্সেস ব্রোকার বা আইএবি এর ভূমিকা পালন করছে। প্রাথমিক ফিশিং বা দুর্বলতা শোষণের মাধ্যমে সিস্টেমে অনুপ্রবেশ করার পর তারা কেবল ডেটা চুরি করেই ক্ষান্ত হয় না, বরং সংগৃহীত ক্রেডেনশিয়াল বা স্থাপিত অ্যাক্সেস টুলসগুলিকে লাইসিয়ামের মতো অন্যান্য ইরান সংযুক্ত গোষ্ঠীর কাছেও হস্তান্তর করে। এর ফলে শত্রু নেটওয়ার্কে তাদের অ্যাক্সেস বজায় থাকে এবং আরও ধ্বংসাত্মক বা সুনির্দিষ্ট গুপ্তচরবৃত্তির সুযোগ সৃষ্টি হয়। এই কৌশলটি ইঙ্গিত দেয় যে সাইবার সংঘাত এখন আর সরল চুরি বা ভাঙচুরের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রাষ্ট্রীয় গোয়েন্দা কার্যক্রমের একটি অত্যন্ত সংগঠিত ও স্তরযুক্ত প্রক্রিয়া। মধ্যপ্রাচ্য এই ডিজিটাল সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকার প্রধান কারণ হল এখানকার ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক গুরুত্ব। একদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে প্রক্সি এবং সরাসরি ডিজিটাল সংঘাত বিদ্যমান, অন্যদিকে ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের মতো বৃহৎ অর্থনীতিগুলিও সাইবার অপরাধী ও রাষ্ট্রীয় উভয় পক্ষের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যাক্রোনিস থ্রেট রিসার্চ ইউনিটের তথ্য অনুযায়ী ২০২৪ সালে কেবল আরব আমিরাতেই ম্যালওয়্যার শনাক্তকরণ 65.3% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে 16.05% থেকে ২০২৪ সালে 26.52%। ইসরায়েল সর্বোচ্চ লক্ষ্যবস্তু হলেও 68.2% অ্যাটাক। অন্যদিকে আরব আমিরাতের বৈশ্বিক অর্থনৈতিক প্রোফাইল বৃদ্ধি পাওয়ায় এটি ফিন্যান্স, টেলিযোগাযোগ, সরকার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সাইবার অপরাধীদের জন্য একটি আকর্ষণীয় টার্গেট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে ডেটা লঙ্ঘনের গড় খরচ বর্তমানে প্রায় $8.7 মিলিয়ন দাঁড়িয়েছে। সাইবার যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলি এখন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মতোই কার্যকর, তবে এগুলি নীরব এবং অদৃশ্য। এই সংঘাতের একটি প্রধান বৈশিষ্ট্য হল ডিজিটাল স্যাবোটাজ বা ধ্বংসাত্মক আক্রমণ। ডিজিটাল ধ্বংসের সবচেয়ে ভয়াবহ উদাহরণ হল শামুন ওয়াইপার ম্যালওয়্যার। ২০১২ সালের আগস্ট মাসে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছিল। শামুন, যা ডিস্ট্রিক্ট নামেও পরিচিত, সংস্থাটির নেটওয়ার্কে অনুপ্রবেশ করে প্রায় ৩০,০০০ বা তারও বেশি ওয়ার্কস্টেশন ধ্বংস করে দেয়, সেগুলোকে সম্পূর্ণরূপে অকেজো করে তোলে। এই আক্রমণটির কৌশল ছিল অত্যন্ত সুচিন্তিত। আক্রমণকারীরা শুধু প্রযুক্তিগত দুর্বলতা শোষণ করেনি, বরং মানবিক ও লজিস্টিক দুর্বলতাকেও লক্ষ্য করেছিল। শামুন হামলার সময়টি এমনভাবে বেছে নেওয়া হয়েছিল যখন কর্মীরা ছুটিতে ছিল, যেমন সৌদি আরবে সাপ্তাহিক ছুটির দিন বা মুসলমানদের জন্য পবিত্র রাত লাইলাতুল কদর। এই সময় নির্ধারণের কারণ ছিল যাতে আক্রান্ত হওয়ার পরে সংস্থার কাছে আক্রমণের প্রতিক্রিয়া জানানোর মতো পর্যাপ্ত কর্মী উপস্থিত না থাকে। এই আক্রমণের ফলে আরামকো এর প্রায় 85% আইটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে সার্ভার, পেরোল এবং গবেষণা ডেটাও অন্তর্ভুক্ত ছিল। সরঞ্জাম প্রতিস্থাপন এবং উৎপাদন ক্ষতিসহ এই আক্রমণের মোট খরচ প্রায় $50 মিলিয়ন অনুমান করা হয়। ওয়াইপার ম্যালওয়্যার তাই কেবল ডেটা মুছে ফেলা নয়, এটি একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার ডিজিটাল অস্ত্র। মধ্যপ্রাচ্যের সাইবার সংঘাতে প্রায় 73.2% আক্রমণই হল ডিডোস প্রকৃতির। হ্যাকটিভিজম গোষ্ঠীগুলি যেমন রিপারসেক, সিলেট গ্যাং এসটি এবং নো নেম 05716 এই ধরনের আক্রমণের প্রাথমিক কারিগর।
এই গোষ্ঠীগুলির কার্যকলাপ মূলত পারসেপশন ওয়ারফেয়ার এবং গোলমাল সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। যদিও ডিডোস আক্রমণগুলি সিস্টেম ধ্বংস করে না, তবে তারা ব্যাপক প্রচার এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে, যা মূল রাষ্ট্রীয় গুপ্তচর বৃত্তি বা ধ্বংসাত্মক আক্রমণগুলিকে আড়াল করার জন্য একটি ধোঁয়াশা বা স্মোক স্ক্রিন হিসেবে কাজ করে। সাইবার সংঘাতের বর্তমান ধরন অনুযায়ী রাষ্ট্রীয় নেতারা সরাসরি সামরিক কৌশলকে সাইবার অস্ত্র দিয়ে সহায়তা করছে। উদাহরণস্বরূপ বলা যায়, ইরান সংযুক্ত থ্রেট অ্যাক্টররা ইসরায়েলের জরুরি সতর্কতা ব্যবস্থা হ্যাক করে অ্যামোনিয়া লিক বা সন্ত্রাসী হামলার মিথ্যা সতর্কতা পাঠায়। সক্রিয় ক্ষেপণাস্ত্র হামলার সময় বেসামরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের করে আনার জন্য এই কৌশল ব্যবহার করা হয়েছিল। আঞ্চলিক জিপিএস স্পুফিং এই ঘটনাগুলো বেড়েছে, যা নৌ ও বিমান চলাচলে প্রভাব ফেলেছে। এটি নিশ্চিত করে যে সাইবার যুদ্ধ এখন সামরিক অভিযানগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি কেবল নেটওয়ার্কে প্রবেশের বিষয় নয়, বরং এটি সরাসরি অপারেশনাল প্রভাব ফেলছে। এই সংঘাতের অপর প্রান্তে রয়েছে ইসরায়েলের বিশাল সাইবার গোয়েন্দা শক্তি ইউনিট 8200। এটি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বৃহত্তম ইউনিট, যা সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ, ক্রিপ্টো অ্যানালাইসিস এবং কোড ব্রেকিং এর জন্য দায়ী। ইউনিট 8200 এর মূল সক্ষমতার মধ্যে রয়েছে জিরো ডে আর্সেনাল তৈরি করা, সাপ্লাই চেইন এক্সপ্লয়েট এবং SCADA অর্থাৎ সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন ম্যালওয়্যার তৈরি করে ক্রিটিক্যাল অবকাঠামোগুলোতে ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর ক্ষমতা। নেগেভে অবস্থিত ইউরিম SIGINT বেস বিশ্বের বৃহত্তম লিসেনিং বেসগুলোর একটি, যা মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার যোগাযোগ পর্যবেক্ষণ করতে সক্ষম। এই উন্নত ক্ষমতাগুলি নিশ্চিত করে যে সংঘাতগুলো কেবল প্রতিরক্ষার ব্যাপার নয়, বরং প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং আক্রমণাত্মক সক্ষমতা প্রদর্শনের একটি তীব্র প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যের সাইবার যুদ্ধ শুধু জিওপলিটিক্যাল এনিমিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে গ্লোবাল সাপ্লাই চেইন এবং অভ্যন্তরীণ মানবাধিকারের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। সাইবার প্রযুক্তির এক জটিল নৈতিক দিক হল অত্যাধুনিক গুপ্তচর ভিত্তিক সরঞ্জামগুলির ব্যবহার। ইসরায়েলি সাইবার ইন্টেলিজেন্স ফার্ম NSO গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার বহিরাগত শত্রুদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি হলেও এটি অভ্যন্তরীণ নজরদারির ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। জর্ডানে সাংবাদিক, আইনজীবী এবং অ্যাক্টিভিস্ট সহ ৩০ জনেরও বেশি মানুষের ফোন হ্যাক করার জন্য এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল। একইভাবে সৌদি আরবের সরকার সমর্থিত অভিনেতা কিংডম স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক জামাল খাশোগজির ঘনিষ্ঠ সৌদির ভিন্নমত পোষণকারী ওমর আব্দুল আজিজ এবং ঘানেম আল মাজারির মতো ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছিল। এই ঘটনাগুলি দেখা যায় সাইবার প্রযুক্তি একটি দ্বৈত মানদণ্ড প্রয়োগ করছে। একদিকে যেমন রাষ্ট্রগুলি জাতীয় সুরক্ষার অজুহাতে আক্রমণাত্মক সাইবার ক্ষমতা তৈরি করছে, তেমনি অন্যদিকে এই একই ক্ষমতাগুলি প্রায়শই সাংবাদিক এবং ভিন্নমত পোষণকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হচ্ছে। পেগাসাসের মতো সরঞ্জামগুলি শারীরিক নজরদারির চেয়ে অনেক বেশি অনুপ্রবেশকারী, যা একটি মারাত্মক নৈতিক জটিলতা তৈরি করে। মধ্যপ্রাচ্যে সাইবার সংঘাতের একটি অনিবার্য পরিণতি হল বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। এই অঞ্চলে বিশেষত সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলিতে স্মার্ট সিটি প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ইন্টারনেট অফ থিংসের সম্প্রসারণ ডিজিটাল অ্যাটাক সার্ফেস বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা ICS এবং অপারেশনাল টেকনোলজি OTতে আক্রমণ হলে জ্বালানি ও তেল গ্যাস খাতে গুরুতর উৎপাদন ব্যাহত হতে পারে। এই আঞ্চলিক অস্থিরতা আন্তর্জাতিক সাপ্লাই চেইনে সরাসরি প্রভাব ফেলছে। জ্বালানি ও লজিস্টিক্স কোম্পানিগুলোর জন্য মেরিটাইম সেক্টরে যুদ্ধ ঝুঁকি বা ওয়ার রিস্ক এবং রাজনৈতিক সহিংসতা বিমার চাহিদা প্রবলভাবে বেড়েছে। একটি আঞ্চলিক সংঘাত হাজার হাজার মাইল দূরে থাকা গ্লোবাল বিজনেসের উপর আঘাত হানতে পারে, যার ফলে সরবরাহ রুটগুলি রাতারাতি পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতি প্রমাণ করে মধ্যপ্রাচ্যের সাইবার যুদ্ধ আর কেবল একটি আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করে। এই ক্রমবর্ধমান হুমকির মুখে অঞ্চলের দেশগুলি তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি এবং জ্বালানি অপারেটররা এখন শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অপারেশনাল টেকনোলজির উপর নজরদারির জন্য উন্নত ইন্টারনেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সেন্সিসের মতো কোম্পানিগুলি ব্রিলিয়ান্ট টেকনোলজিসের সাথে অংশীদারিত্ব করেছে, যা AI নেটিভ সাইবার প্রতিরক্ষা সমাধান প্রদান করে। এই প্রযুক্তিগুলি মোডবাস, DNP3, সিমেন্স S7 এর মতো ICS প্রোটোকলগুলিতে ব্যাপক দৃশ্যমানতা প্রদান করে, যার ফলে ক্রিটিক্যাল অবকাঠামোর দুর্বলতাগুলি চিহ্নিত করা যায়। ব্রিলিয়ান্ট ডিফেন্স প্ল্যাটফর্ম বা RDPর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রিয়েল টাইম তথ্য এবং সুপারিশ প্রদান করে, যা জাতীয় প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করতে সাহায্য করে।
এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলি সাইবার হামলা দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য অপরিহার্য। সাইবার যুদ্ধ ক্রমাগত বিকশিত হচ্ছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন যে ২০২৫ সালে সাইবার আক্রমণ আরও সফিস্টিকেটেড হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেক প্রযুক্তির সমন্বয় ফিশিং আক্রমণগুলিকে নতুন স্তরে নিয়ে যাবে। আক্রমণকারীরা এখন সিইওদের কণ্ঠস্বর বা চেহারা নকল করে বিজনেস ইমেল কম্প্রোমাইজ স্কিমের মাধ্যমে প্রতারণা করবে। এই প্রযুক্তিগত অগ্রগতি প্রমাণ করে যে আগামী দিনগুলিতে ডিজিটাল দুর্গ রক্ষার জন্য শুধুমাত্র ফায়ারওয়াল থাকাই যথেষ্ট হবে না, বরং প্রয়োজন হবে মানবিক সতর্কতা এবং গভীর প্রযুক্তিগত বুদ্ধিমত্তার। মধ্যপ্রাচ্যে সাইবার সংঘাত একটি প্রলম্বিত এবং লো ইন্টেন্সিটি যুদ্ধের এক্সাম্পল, যা সামরিক, বেসামরিক এবং অর্থনৈতিক জীবনে এক ধরনের দীর্ঘমেয়াদী ডিজিটাল অস্থিরতা তৈরি করেছে। এক অদৃশ্য ফ্রন্টলাইনে গোয়েন্দা সংস্থা, হ্যাকার গ্রুপ এবং রাষ্ট্রীয় অভিনেতারা প্রতিনিয়ত একে অপরের ক্রিটিক্যাল সিস্টেমকে লক্ষ্য করে আক্রমণ করে চলেছে, যেখানে একটি পুরনো দিনের স্নেক গেম অথবা একটি ফেক অ্যালার্ট হতে পারে বড় ধরনের বিপর্যয়ের কারণ। এই নীরব যুদ্ধ প্রতিনিয়ত আমাদের ডিজিটাল জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। আপনি আপনার ডিজিটাল দুর্গ রক্ষার জন্য প্রস্তুত তো? এই নীরব যুদ্ধ নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। সাইবার যুদ্ধের এই জটিলতা বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।